প্রিয় প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমার এই লাইভ যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি বখতিয়ার আহমেদ রনি। পেশাগত দিক দিয়ে দীর্ঘদিন যাবৎ রাজস্ব খাতের সাথে সম্পৃক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে যে আমরা 17 তারিখ 17/8/2024 11টার সময় আমাদের রিপোর্টার্স ইউনিটি যে ক্লাব আছে, ক্রাব যেটা বলে, সেগুনবাগিচা ঢাকাতে একটা প্রেস কনফারেন্স করতেছি। তো উক্ত প্রেস কনফারেন্সে মূলত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসলে আমন্ত্রণ নয়, নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই নিমন্ত্রিত। 17/8/2024 তারিখ রোজ শনিবার 11টার সময় ক্রাবে, সেগুনবাগিচা, ঢাকা। তো আমরা ওখানে প্রেস কনফারেন্স করব। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য সকল দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণের টাকায় অর্জিত অবৈধ সম্পদের পাহাড়, যা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং অনেক টাকা দেশে রয়ে গিয়েছে, এইসব অবৈধ টাকা, অবৈধ পথে উপার্জিত টাকা যা দেশের বাইরে পাচার হয়েছে, সেটার 80% দেশে ফেরত আনা সম্ভব এবং ফেরত আনার জন্য যত প্রকার তথ্য দরকার, প্রমাণ দলিল দরকার, সেখানে আমাদের কাছে রয়েছে। সেগুলি আমরা সরকারকে দিয়ে সাহায্য করতেও প্রস্তুত, এবং সরকার চাইলে নিজেও উদ্যোগ নিয়ে এই সমস্ত টাকা দেশে ফেরত আনতে পারে। আর এই টাকা দেশে আসলে আমাদের দেশের উন্নয়নের জন্য দেশের বাহিরের কোনো শক্তির কাছে না সাহায্য, না লোন, না কিছু চাইতে হবে। তো এই বিষয়ের উপরে মূলত সেটা আরেকটু আছে, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া, অবৈধ সম্পদগুলি যেগুলি দেশে রয়েছে এগুলি উদ্ধার করা, সরকারি কোষাগারে জমা করা, আর দেশের বাইরে যেগুলি পাচার হয়ে গিয়েছে ওই সব টাকাগুলা দেশে ফেরত আনা। তো মূলত শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যেই সব এমপি, মন্ত্রী বা আমলা বা যেই হোক না কেন, যারাই দুর্নীতি করেছেন, অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, তাদের সমস্ত সম্পদ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এই বিষয়ের উপরে আমরা 17/8/2024 তারিখ রোজ শনিবার সময় 11টায় ক্রাবে, সেগুনবাগিচা, ঢাকাতে ক্রাইম রিপোর্টার্স ইউনিটি যেটাকে বলে, ওখানে আমরা একটা প্রেস কনফারেন্স করতেছি। আপনারা সবাই নিমন্ত্রিত। বাট আজকের লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে, আমি হেডিংটা দিয়েছি, আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন, যে আমার এখানে লেখা আছে ডিসক্রিপশনে, এই বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মাতবর, একটু আঞ্চলিক ভাষা লিখেছি আর কি, মাতবর অর্থাৎ লিডার, অর্থাৎ যিনি নেতৃত্ব দিবেন, একজন, যে একজন, কোনো দল হোক, সেটা সংগঠন হোক, সেটা যাই হোক না কেন, যখন যেহেতু আমি রাষ্ট্র নিয়ে কথা বলছি, তো রাষ্ট্রের যিনি নেতৃত্ব দিবেন বা রাষ্ট্রের জন্য যিনি মাতবর হবেন, তিনি একজনই হওয়া উচিত, দুইজন নয়। কারণ যদি দুইজন হয় তাহলে অনেক মতবিরোধ সৃষ্টি হয়, অনেক ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, অনেক ধরনের সমস্যার উৎপত্তি হয়, সিদ্ধান্ত দিতে গেলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়। যার কারণে দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যে অবস্থানে রয়েছি পৃথিবীর বুকে, ওই অবস্থান কথা চিন্তা করলে আমি মনে করি নেক্সট 5 ইয়ার্স এর জন্য একজন নেতা, একজন মাতবর, যিনি কিনা যার নেতৃত্বে, যার নির্দেশনায় বা আদেশে পুরো বাংলাদেশ চলবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আমি যে হেডিংটা লিখেছি, যে বর্তমানে এই 5 বছরের জন্য যে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আমি যেটা বুঝি সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি,
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশ পরিচালনা করা উচিত। কারণ দেশের সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন বা মেরামত প্রয়োজন, দেশের মানুষের অর্থাৎ জনগণেরও সংস্কার প্রয়োজন। আমাদের নিজেদেরকেও পরিবর্তন করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে সবার আগে। তারপর জনগণ যারা আমরা আছি, সাধারণ জনগণ, তাদেরকে নেতাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যারা নেতৃত্ব দিবেন যে শুধুমাত্র রাজনীতি করছি এই কারণে যে লক্ষ কোটি টাকা আমি অবৈধ উপায়ে উপার্জন করব, এই উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি শুরু করেছেন, অথবা জমি জমা বিক্রি করে ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়েছেন, যে ঘুষ চাকরিতে জয়েন করার পরে ঘুষ নিয়ে জনগণের কাছ থেকে সেই টাকা উসুল করবেন, এই চিন্তা ভাবনা নিয়ে যারা বর্তমানে চাকরি করতেছেন, আমি সবাইকে বলবো যে যারা ব্যবসায়ী আছেন, যে তার আমরা ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা করতে পারতেছি, যারা আরামে প্রফিট করতে পারতেছি, তাদেরকে বলবো। যারা সিন্ডিকেট করে দ্রব্যের বা পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়, তাদের উদ্দেশ্যে করে বলবো। যারা ঘুষ, সুদ, দুর্নীতি, অনিয়ম প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো। সবাইকে বলবো যে আমাকে নিজেদেরকে এখন যদি পরিবর্তন না করি, ডক্টর ইউনূস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি ওনার যারা সহযোগী রয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, তাদের সবাইকে আমাদের উচিত সহযোগিতা করা এবং ইনফরমেশন দেওয়া, প্রমাণ দেওয়া, দলিল উপস্থাপন করা, যাতে করে ওনারা খুব সহজেই আমাদের দেশের এবং রাষ্ট্রের মেরামত করতে পারে, আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা 17 জন বাংলাদেশের একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর মহল পর্যন্ত যদি পার্সেন্টেজ হিসাবে কথা বলি, তাহলে আমার মনে হয় না ওনারা বাংলাদেশের 90% মানুষকে চিনেন বা জানেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, যারা কখনোই রাজনীতি করে নাই, যারা সব সময় মন থেকে চেষ্টা করেছে যে দেশের ভিতরে যে সিস্টেমের যে অবক্ষয়, যে আইনের অপব্যবহার, আইনের কুশাসন যেটা চলছিল লাস্ট 16 বা 15 ইয়ার্স ধরে, এইগুলির প্রতিবাদ করত সুযোগ পেলেই, তাদেরকে খুঁজে বের করে দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্রের মেরামতের জন্য কাজে লাগানো। তাছাড়া এই ব্যক্তিটা হতে পারে একজন সরকারি কর্মকর্তা, হতে পারে স্বায়ত্তশাসিত বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা, হতে পারে একেবারে সাধারণ জনগণ, হতে পারে একেবারে কৃষক, হতে পারে সে অনেক বড় ধনী মানুষ, সে যেই হোক না কেন, আমাদের সবাইকে, সবার দায়িত্ব নিজেকে তাদের সামনে প্রেজেন্ট করা, যে এইভাবে প্রেজেন্ট করা যে আমি যোগ্য, আমি রেসপন্সিবল পারসন, আমি দেশের সংস্কার বা রাষ্ট্রের মেরামতের জন্য বিনা স্বার্থে নিজ দায়িত্বে কাজ করতে আগ্রহী, এতে কোনো পারিশ্রমিক আমি নিব না। এই ধরনের চিন্তা ভাবনার যারা মানুষ, তাদের উচিত আপনি নিজে থেকেই নিজেকে সরকারের সামনে উপস্থাপন করেন, যাতে করে সরকার আপনাকে খুঁজে পেতে সহজে খুঁজে পায়। তারপর যদি ওনারা যদি আপনার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে বা আমাদের ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে যদি মনে করেন যে আসলেই আমরা বিগত দিনগুলিতে নির্যাতিত ছিলাম, অন্যায়ের প্রতিবাদ করতে করতে শেষ হয়ে গিয়েছিলাম বা শেষের পথে ছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে গিয়েও চাইলেও বিভিন্ন কারণে করতে পারতেছি না, তাদেরকে দয়া করে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের সমন্বয়ক সহ সমস্ত ছাত্রদের বলবো যে আপনারা এইসব মানুষদেরকে খুঁজে বের করেন, দ্রুত বের করে ইনাদেরকে কিছু দায়িত্ব দেন, কিছু কাজ দেন, যাতে করে আপনাদের সহজ হয় দেশ সংস্কার বা রাষ্ট্র মেরামতের জন্য। তো এখন আমরা
কি জানি। আচ্ছা, যাই হোক, তো এখানে কিছু কমেন্ট আসছে, সময় উপযোগী উদ্যোগ সফল হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আহমেদ রেজা চৌধুরী, আপনাকে আরও অনেকেই মেসেজ করেছেন, দান একটু মেসেজের উত্তর দিয়ে নেই। আরিকা নুসরাত, হ্যালো ভাইয়া, হাই। পরে থ্যাংক ইউ ফর জয়েন আরিকা। আফরিন, হ্যালো। তারপরে শমশের, থ্যাংক ইউ। সাইফুল, থ্যাংক ইউ। আবিদা জাহান, হাই, হ্যালো, কেমন আছেন আপনি? বাহাউদ্দিন সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আবিদা, আমি খুব ভালো আছি। জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবিদা। সামিরা তুলি, একটা মিনিট ভাই, ইনশাল্লাহ যাব। যদি নাও আসেন আপনারা, একটা কথা বলি, 17 তারিখে যে আমি প্রেস কনফারেন্সটা করতেছি, ওই দিন কিন্তু আমি ঘোষণা দিয়েছি যে ওই দিন আমি 1000 পিস ওয়াকি টকি আমি ছাত্র সমাজকে উপহার দিব, যাতে করে ওদের নিরাপত্তার জন্য। কারণ অনেক মেয়ে না, সরি, ভুল হবে কথাটা, আমি শুনতে পারতেছি যে কিছু মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিছু ছেলেদেরকে গুম করে ফেলা হচ্ছে, আবার অনেকেই অনেক ধরনের জটিলতা সৃষ্টি করতেছে ছাত্রদের সাথে। তো ওরা যেন স্ট্রং থাকে ছাত্ররা, এবং মুহূর্তের মধ্যেই যেন একজন আরেকজনের সাথে কানেক্ট করতে পারে, এবং সহজেই কমিউনিকেশন গ্যাপটা যেন কমিয়ে ফেলতে পারে। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি 17 তারিখ, যেদিন আমি প্রেস কনফারেন্স করব, ওই দিন আমি ঘোষণা দিব আমি 1000 পিস ওয়াকি টকি গিফট করব, উপহার দিব তাদের জন্য, যাতে করে তারা সহজেই এটা ব্যবহার করে উপকৃত হয়। ইনশাল্লাহ থাকবো স্যার। থ্যাংক ইউ রুবেল হোসেন। আবিদা রাফি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। সাইফুল, থ্যাংক ইউ। আনোয়ার ফকির, একমত হওয়ার জন্য থ্যাংক ইউ। ইতিমনি, আসেন আমরা একসাথে কাজ করি। অবশ্যই আপু, একসাথে কাজ করব, কেন করব না। আর কিছুদিন যাক, আমি সবাইকে ইনভাইটেশন পাঠাবো, পাঠিয়ে আমরা একসাথে কাজ করব। হ্যাঁ, অনেক দিন একটু পরেই লাইভে আসলাম, কিন্তু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে। ইতিমনি কোথায় আসবো? এটা হচ্ছে ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ক্রাব, সেগুনবাগিচা, ঢাকা। এখানেই হচ্ছে আমাদের প্রেস কনফারেন্স। থ্যাংক ইউ শমশের আলম, সাথে থাকার জন্য থ্যাংক ইউ। মোহাম্মদ সোহাগ, রিমা ইসলাম, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? রিমা ইসলাম বলছেন যে হ্যাঁ, মেনে নিচ্ছি আমরা। এই কথাটা আসলে অনেকটা, আপু আমি এভাবে বলবো, একটা হচ্ছে মেনে নেওয়া অপারগ হয়ে, আর একটা হচ্ছে মন থেকে মেনে নেওয়া। আমাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার কমিটিকে বা তার উপদেষ্টা মণ্ডলীকে, তার সহযোগীদেরকে সময় দেওয়া, সুযোগ দেওয়া, সহযোগিতা করা, যাতে করে আমরা বেনিফিটেড হতে পারি, উনি যেন আমাদের জন্য কিছু করতে পারে। রিমা ইসলাম, কে আহমেদ রেজা চৌধুরী, মোহাম্মদ নুরুজ্জামান খান, ধন্যবাদ। থ্যাংক ইউ মোহাম্মদ নুরুজ্জামান খান, এবং অশেষ ধন্যবাদ, শুক্রিয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ভাইজান। খুব খুশি হলাম। যাই হোক, যে কথায় ছিলাম আমরা, যে অনেকেই আমরা এখন এক ধরনের ট্রল করতেছি, অনেকেই গুজব ছড়াচ্ছি বিভিন্ন বিষয়ে, যাদের স্বার্থ উদ্ধার হয় নাই, মূলত তারাই গুজব ছড়াবে, তারাই ট্রল করবে। হ্যাঁ, তো এখন এখানে আমরা যারা সচেতন নাগরিক, আমরা যারা একটু লেখাপড়া করেছি, মেধা আছে আমাদের মেধা বা লেখাপড়ার যোগ্যতা বা দিয়ে বা অন্য বিষয়গুলিকে একত্রে করে ওইসব লোকদের সাথে আপনার প্রতিবাদ করা, যারা বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। অ্যাটলিস্ট রাস্তায় নেমে প্রতিবাদ করতে না পারলেও অনলাইনে করি, ফেসবুকে করি, সোশ্যাল মিডিয়াগুলিতে করি। হ্যাঁ, নিজের মতামতটা প্রকাশ করি। আর পাশাপাশি একজন মাতবর বা একজন নেতা, যার নেতৃত্বে অথবা যার নির্দেশনায় বা আদেশে আমরা সবাই এই দেশের উন্নয়নের জন্য সংস্কারমূলক কাজ অথবা মেরামতমূলক কাজ করে যাব ইনশাল্লাহ।
এটা হচ্ছে আমার আজকের মূল বক্তব্য। নিমন্ত্রণ জানিয়েছি, আবারও বলতেছি, আগামী 17/8/2024 ইং তারিখ রোজ শনিবার, সময় সকাল 11টায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ক্লাবে, সেগুনবাগিচা, ঢাকাতে আমাদের একটি প্রেস কনফারেন্স হচ্ছে। বিষয়বস্তুটা আবারও বলে দিচ্ছি। বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান জাতীয় রাজস্ব বোর্ডের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের যত দপ্তর রয়েছে, সরকারি দপ্তর, সমস্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নিয়ে অর্জিত অবৈধ সম্পদগুলি পুনরুদ্ধার করা এবং সরকারি কোষাগারে জমা করা এবং তাদের বিচার করা। পাশাপাশি দেশের বাইরে যেসব অর্থ পাচার হয়ে গিয়েছে অবৈধ সম্পদ, এগুলির দেশে ফেরত আনার সুব্যবস্থা করা বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই বিষয়ে আমরা বার অ্যান্ড অ্যাসোসিয়েটস, আমাদের প্রতিষ্ঠানের নাম, দীর্ঘদিন যাবৎ পরিশ্রম চেষ্টা করে আসতেছিল যে এই কাজগুলি করার জন্য, কিন্তু বিগত সরকারের সময় আইনগত জটিলতা, নিয়ম ব্যবস্থার অবনতির কারণে আমরা সফল হতে পারি নাই। এখন আমরা সফল হওয়ার স্বপ্ন দেখছি, কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে জেনারেশন জেড, নট জেনারেশন জি, একটু সংশোধন করে দিচ্ছি ছাত্রদেরকে। অনেকেই বলতেছেন জেনারেশন জি, জেডকে জি বলছেন, না, এটা জি না, জেড। জেনারেশন জেডের যে অবদান, তাদের আন্দোলনের কারণে আমরা যা আজকে পেয়েছি, তার কৃতজ্ঞতা শেষ করা যাবে না কৃতজ্ঞতা প্রকাশ করে। তাদের মাধ্যমে যে সুযোগ পেয়েছি আমরা, সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি। এখন আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সমস্ত মাননীয় উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্য করে বলবো যে দয়া করে আপনারা একটু আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমরা আসলেই দেশের বাইরে যে টাকাগুলি পাচার হয়ে গিয়েছে সেগুলি ফেরত আনতে যোগ্য বা সামর্থ্যবান কিনা দেখেন। একটু যদি মনে করেন যে আমরা সামর্থ্যবান, তাহলে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা সমস্ত টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। পাশাপাশি দেশের ভিতরেও যে টাকাগুলি রয়ে গিয়েছে, এগুলি যদি কেউ স্বেচ্ছায় জমা না দেয়, অবৈধ টাকার কথা বলতেছি, অথবা যদি আমরা যদি কোনো কারণে উদ্ধার করতে না পারি, তাহলে 1000 এবং 500 টাকার নোট বাতিল করে দিয়ে নতুন করে টাকা ছাপানো হোক। এতে কিছু খরচ হবে আমাদের, কিন্তু খরচ হলেও অবৈধ সম্পদ উপার্জনকারী ব্যক্তিদের অনেক বড় একটা পানিশমেন্ট হবে। তবে এই কাজটা করার আগে চেষ্টা করা টাকাগুলি উদ্ধার করার জন্য। আমি খুব দৃঢ়তার সহিত, প্রতিজ্ঞার সহিত অঙ্গীকারবদ্ধ হয়ে বলতে পারি যে এই সমস্ত টাকা উদ্ধার করা 6 মাসের মধ্যে সম্ভব, খুশিমতো 6 মাস। পাশাপাশি রাজস্ব খাত, জাতীয় রাজস্ব বোর্ডে যত দুর্নীতি ও অনিয়ম আছে, সেটাও 3 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। দয়া করে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা চাচ্ছি দেশের উন্নয়ন করার জন্য, সংস্কারমূলক মেরামতমূলক কাজে অংশীদার হওয়ার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে তথ্য প্রমাণ দলিল দিয়ে সহযোগিতা করার জন্য। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আজকে আর এখানে বাড়াবো না। থ্যাংক ইউ মোসাম্মদ রুমি খাতুন, আপনাকে অশেষ ধন্যবাদ। অরিন, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ অরিন, আপনাকে অনেক থ্যাংকস লাইভে জয়েন করার জন্য। রিঙ্কি পিঙ্কি, পাশে আছি ভাইয়া, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দয়া করে পাশে থাকুন, যাতে করে আমরা ছাত্র সমাজকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়ন এবং রাষ্ট্রের মেরামত করতে পারি। অনেকদিন পর লাইভ, ইয়েস আপু, অনেকদিন পর। আজকের বক্তব্য দীর্ঘিত করবো না। যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখছিলেন, সবাইকে অনুরোধ করব আমার এই মেসেজটা আমি এইমাত্র দিলাম সংক্ষেপে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পৌঁছে দেওয়ার জন্য। তারপর যদি একটা কথা আমি না বললেই না, সরি, এটা ভালো কথা মনে পড়লো, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে কিছু কথা বলি। আমি মনে করি আঞ্চলিক ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে তে মাথা। আমার মা, আমার গর্ভধারিণী মা আমাকে ছোটবেলায় একটা গল্প শিক্ষা দিয়েছিলেন এই তে মাথা। এই তে মাথা মানে, আঞ্চলিক ভাষায় তে মাথা যা বলা হয়, এটার শুদ্ধ অর্থ হচ্ছে 3 মাথাওয়ালা বিশিষ্ট মানুষ। 3টা মাথাওয়ালা বিশিষ্ট মানুষ দেখেছেন আজ পর্যন্ত পৃথিবীতে কখনো? আমি ডক্টর ইউনূস সাহেবকে তে মাথা বলে সম্বোধন করলাম, অথবা আমার পক্ষ থেকে ওনাকে আমি
সার্টিফাইড করলাম যে হি ইজ দ্য তে মাথা পার্সন, অর্থাৎ তে মাথা, তিন মাথাওয়ালা মানুষ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একটা মানুষের তো মাথা একটাই, ডক্টর ইউনূস সাহেবেরও মাথা একটাই, তাহলে উনি তে মাথা বা তিন মাথাওয়ালা মানুষ, তিন মাথাওয়ালা বিশিষ্ট মানুষ কিভাবে হয়? গল্পটা অনেক বড়, আরেক সময় কখনো যে সময় পাই এই গল্পটা করব। সংক্ষেপে বলবো, তে মাথা অর্থাৎ তিন মাথাওয়ালা বিশিষ্ট ওইসব মানুষকে বলা হয় যাদের বয়স 80-র উপরে। আমার জানার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বয়স 84, এজ 84, অর্থাৎ উনি 80-র উপরে। 80-র উপরে যেসব মানুষ যাদের বয়স চলে যায় তাদেরকে তে মাথা বলা হয়। আর এই তে মাথা যারা হন তারা যদি ভুল করেন তাহলে সেটা কমপ্লিটলি ইচ্ছাকৃতভাবে ভুল করেন, আদারওয়াইজ তারা কখনোই ভুল করেন না। বরঞ্চ তাদের বুদ্ধি, তাদের পরামর্শ, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা, মেধা, বিবেক অনেক ভালোভাবে কাজ করেন যারটা করেন। আর যারটা করেন না করেন না, যারটা করেন না, যার এই 84+ হওয়ার পরেও যিনি বিবেক দিয়ে, যার বিবেক নাই, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, হ্যাঁ, অভিজ্ঞতা নাই, তাকে কিন্তু তে মাথা বলা হয় না। তে মাথা হওয়ার শর্ত যদিও 80+ হতে হবে, তার মানে এটা না যে সব 80+ই তে মাথা। 80+ হওয়ার পরে যদি আপনি ইন্টেনশনালি কোনো ভুল না করেন তাহলেই আপনি তে মাথা। কারণ তখন আপনি যেহেতু ইন্টেনশনালি ভুল করেন না, ইট মিনস আপনার ভিতরে যা আছে তা সব কিছু সাদা পরিষ্কার, অর্থাৎ আপনি যাই করতেছেন ভালোর জন্য করতেছেন। তা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন তে মাথা। ওনার সহযোগী যারা আছেন, ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেব একজন তে মাথা না হলেও বেশ কাছাকাছি চলে যাচ্ছেন। আমাদের সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন সাহেব, তারপরে আমাদের ওনার সাথে আরও রয়েছেন ব্রিগেডিয়ার ডক্টর এম শাখাওয়াত হোসেন সাহেব। এছাড়াও ওনার দুইজন যে ছাত্র রয়েছেন, যে ছাত্ররা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, যদিও ওরা তে মাথা না, কিন্তু দে আর ক্যাপাবল টু ডু সামথিং। আমি মনে করি দে আর সোলজার অফ অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টার্ম গভর্নমেন্ট, তারা সোলজার। সো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই তে মাথা কিনা, অর্থাৎ তিন মাথাওয়ালা বিশিষ্ট মানুষ কিনা আপনারা চিন্তা করে দেখেন তো একটু। ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেন। ওনার ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনি দেখবেন যে এই ব্যক্তির আপনার যে পরিমাণ জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, যে পরিমাণ লিঙ্ক, রেপুটেশন রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, টাকা রয়েছে, সোর্স রয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে এমন একজন ব্যক্তি খুঁজে পাবেন না যিনি কিনা বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় এই হাল ধরবে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, ঋণের বোঝা আমাদের মাথার উপরে, পূর্ববর্তী সরকার রেখে গিয়েছেন, দেশের ভিতরে বিভিন্ন ধরনের কোন্দল দ্বন্দ্ব রেখে গিয়েছেন। তো এইসব যত প্রবলেম আছে আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষের এবং দেশের, এই সমস্ত প্রবলেম মোকাবেলা করার মতো একজন তে মাথাওয়ালা মানুষ প্রয়োজন ছিল। দিস ইজ মিরাকল। একসময় আমি বর্তমান জেনারেশন জেডকে ফার্মের ব্রয়লার মুরগি মনে করতাম, যে এদের দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু এরা যা দেখালো যে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুলনা করা যায় এখন এই ছাত্রদেরকে। সো এই ছাত্রদেরকে সহযোগিতা করে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে, সব কিছু ক্যালকুলেশন করে যদি আপনার কাছে মনে হয় যে বর্তমান যা সিদ্ধান্ত হচ্ছে আমাদের তে মাথা থেকে আসতেছে আর উনি তে মাথা, তাহলে ওনাকে সাপোর্ট করুন, সাথে নিজেকেও প্রেজেন্ট করুন ওনাদের সামনে যে আপনি দেশের সংস্কার এবং মেরামতের জন্য যোগ্য। অবশ্যই আমি বিশ্বাস করি ওনারা আপনাকে খুঁজে পেলে অবশ্যই কাজে লাগাবে। আপনার মেধাকে, আপনার বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান সব কিছুকে কাজে লাগাবে। কারণ ওনাদের প্রয়োজন। 17 জনে কখনোই ওনারা এই দেশটাকে সংস্কার করতে পারবে না, সম্ভব নয়। আমরা বাঙালি জাতি, এটা একটু মাথায় রাখা উচিত। আর তাছাড়া আপনার এই আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার এজ 84, তো ওনারও বয়স কমতেছে আসলে, যদিও এক ভাষায় বলা যায় বাড়তেছে, আবার আরেক ভাষায় বলা যায় কমতেছে। সো আমরা খুব দ্রুত আমাদের নিজেদের লাভের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলিকে ত্যাগ করে দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য আমরা যেন সবাই সচেতন হই এবং নিজেকে পরিবর্তন করি,
যিনি আপনার কথা শুনেন তাকে পরিবর্তন করাই, দেশকে পরিবর্তন করি, পৃথিবীর বুকে সম্মানের সহিত আমরা যেন নিজেকে পরিচয় দিতে পারি, সেই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেই। খুব একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, আজকে সময়ের কারণে বলতে পারলাম না। কখনো যদি নেক্সট লাইভে আসিয়া যদি মনে থাকে তাহলে অবশ্যই ওই গুরুত্বপূর্ণ কথাটা বলবো। এটা 18 কোটি জনগণের প্রয়োজন, এটা প্রয়োজন ছাত্র, বিশেষ করে ছাত্র সমাজের, এটা প্রয়োজন বিশেষ করে ওই সব মানুষের যারা এখনো তেমাতা হয় নাই, তাদের জন্য প্রয়োজন। আরেকদিন বলবো ইনশাল্লাহ এই কথা। এই বলে আজকের বক্তব্য, আজকের লাইভ এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছিলেন বা শুনছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম।